প্রথম কিছু ক্লাসে আমাদের আইএলটিএসের বেসিক গ্রামার নিয়ে আলোচনা করা হবে। সো আজকে বেসিক গ্রামার ক্লাসে আইএলটিএসের প্রথম ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। সো চলুন শুরু করি আমরা। সো প্রথমত দেখা যায় পার্টস অফ স্পিচ আমরা জানি যে সবাই আমরা জানি যে পার্টস অফ স্পিচ মোটামুটি 8টা ভাগে ডিভাইড করা যায়। সো সেগুলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। সো আমরা পড়ার ক্ষেত্রে একটু পিছন থেকে এসে পড়ব। সো একদম পিছন থেকে এসে যদি আমরা দেখি তাহলে প্রথম আমাদের আসে ইন্টারজেকশন। সো ইন্টারজেকশনগুলো কী কী এটা আমরা যদি খুব ইজিলিভাবে দেখি সেক্ষেত্রে আমরা অনেকে ফেসবুক চালাই। সো ফেসবুকের ক্ষেত্রে আমরা অনেক সময় বিভিন্ন পোস্টে রিয়্যাক্ট দিয়ে থাকি। সো সেই রিয়্যাক্টগুলোই দেখেন ইন্টারজেকশন, যেমন লাইক ওয়াও, সো, হে, কংগ্রেচুলেশন, ইয়া, ইয়েস, নো, হট, ও, হাউস, ব্রাভো, অ্যালাস, হুররে। সো আমরা লেখার ক্ষেত্রে কিন্তু এই যে কমেন্টগুলো করি কিন্তু আমরা কোনো সময়ই জানি না বা ভেবে কমেন্ট করি না যে যেই জিনিসগুলো আমরা কমেন্টে লিখছি এইগুলো একটা কি ইন্টারজেকশন। সো মোটামুটি আজকে ইন্টারজেকশন সম্পর্কে আপনারা জেনে গেলেন। সো এইটা নিয়ে আর বেশি একটা জ্ঞান অর্জন করার দরকার নেই, কারণ মোটামুটি আমরা ইন্টারজেকশন সম্পর্কে সবাই আগে অ্যাকনোলেজমেন্ট যারা ছিলাম তারা তো ছিলামই, আর এখন মোটামুটি জানা হয়ে গেল যে মোটামুটি ফেসবুক থেকেই আমরা মোটামুটি যে কমেন্টগুলো বা রিয়াক্টগুলো করে থাকি সবগুলোই ইন্টারজেকশনের অন্তর্ভুক্ত। সো ইন্টারজেকশন পার্টটা আমরা এখানে কমপ্লিট করতে পারি, এর বেশি আর ইন্টারজেকশন জানার দরকার নেই, যেহেতু আমরা মোটামুটি আইলস করব। আইলসের জন্য যেই গ্রামারগুলো দরকার স্পেসিফিক সেই গ্রামারগুলোই করব। এখানে পার্টিকুলারভাবে সবগুলো ধরে ধরে করানো হবে না, যেটা অনেক দরকার স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিংয়ের জন্য মোটামুটি যেই গ্রামারগুলো আইলসে দরকার সেগুলো জানলে আমাদের হয়ে যাবে। সো এর পরবর্তী আছে কনজাংশন। সো কনজাংশনের ক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রে আমরা দুইটা কিওয়ার্ড মনে রাখবো, একটা হলো ফ্যান ভয়েস, একটা হলো আই স এ অবুব। সো ফ্যান ভয়েসটা কীভাবে মনে রাখতে হবে সেটা হলো গিয়ে ফ্যান ভয়েসের এফ থেকে আসে ফর, এতে আসে অ্যান্ড, এনতে আসে নর, বিতে আসে বাট, ওতে আসে অর, ওয়াইতে আসে এট, অ্যান্ড এসতে আসে সো। সো এক্ষেত্রে আমরা দেখতেছি যে ফ্যান ভয়েস এর ওয়ার্ডটাকে যদি আমরা ডিভাইডেড করি সো অনেকগুলো আমরা কনজাংশন দেখতে পারি। এরপরে এক্সট্রা কিছু কনজাংশন আমাদের আরও জানা দরকার আছে। সো এই এক্সট্রা কনজাংশনগুলো কীভাবে জানবো? আই স এ অবুব। সো এই ওয়ার্ডগুলো যদি আমরা একটু ডিভাইডেড করি সেক্ষেত্রে আমরা দেখা যায় আইতে আসে ইফ, এস থেকে আসে সো, এতে আসে অ্যাজ, ডাব্লুতে আসে ওয়েন, এরপরে এতে আসে অলদো, ডাব্লুতে আসে হোয়েন, এতে আসে আফটার, বিতে আসে বিফোর, ইউতে আসে আনটিল, ইতে আসে বিকজ। সো এই এক্সট্রা পার্টে যে এই কনজাংশনগুলো আছে এই কনজাংশনগুলো আমরা খুব বেশি একটা ইউজ করা হয় না। আমরা মোটামুটি কনজাংশন হিসেবে নন যে কনজাংশনগুলো আছে আমরা অ্যান্ড, বাট, নট, নর, অর এইগুলো আমরা মোটামুটি ইউজ করা হয়, তবে সেক্ষেত্রে এক্সট্রা কিছু কনজাংশন জেনে রাখা উচিত। সো এতগুলো কনজাংশন মনে রাখার জন্য আমরা জাস্ট দুইটা কিওয়ার্ড মনে রাখবো, একটা লাগে ফ্যান ভয়েস আর একটা লাগে আই স এ অবুব। সো এই দুইটা কিওয়ার্ড যদি মনে রাখি তাহলে মোটামুটি আমাদের যতগুলো কনজাংশন আমরা ইউজ করব আইলসের ক্ষেত্রে এই দুইটার মাধ্যমে আমরা ক্লিয়ার করতে পারবো। সো এইখানে আমরা কনজাংশন পার্টটাও শেষ করতেছি, জাস্ট কনজাংশন পার্টের ক্ষেত্রে এই দুইটা কিওয়ার্ড মনে রাখলেই এনাফ। সো ইন্টারজেকশন শেষ, কনজাংশন শেষ। এর পরবর্তীতে যেই 6টা আছে এই 6টা আমরা একটু প্রথম থেকে দেখব। সো প্রথমে আসে আমাদের কি নাউন। সো আমরা অনেকে নাউন সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানি, সো তারপরেও আমরা হিমশিম খেয়ে যাই আইডেন্টিফাই করতে কোনটা কোন নাউন কীভাবে বের করতে হয়। সো আমরা আজকে একটা ট্রিক শেখাই দিব যার মাধ্যমে আপনি যে কোনো ধরনের নাউন সব কিছুই জেনে যাইতে পারবেন। এবং এইটা একটু খেয়াল রাখতে হবে, আমরা যখন আইএলটিএস পরীক্ষা দিব তখন কিন্তু আপনাকে এক্স্যাক্ট বলে দিবে না যে এটা কোন নাউন বা এটা কী সেটা বের করতে দিবে না, জাস্ট আপনাকে কোনো একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা নাউন কিনা সেটা আপনাকে ক্যাপচার করতে হবে, কিন্তু এটা কোন নাউনের মধ্যে পড়ছে সেটা আপনার জানার দরকার নেই, কারণ আইএলটিএস এখানে এমসিকিউ কোনো টেস্ট নেয় না। ওকে, সো এটা আপনাকে একটু আপনাদের জানা দরকার যে আপনাদের পড়তে হবে নাউন ধরা হিসেবে কোনটা প্রপার নাউন, কোনটা কালেকটিভ নাউন, কোনটা ম্যাটেরিয়াল নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এইগুলো স্পেসিফিকভাবে আপনার জানার দরকার নাই।
তারপরেও স্পেসিফিকভাবে কীভাবে ধরতে হয় সেটা আমি দেখাই দিব। আচ্ছা, সো নাউন বলতে আমরা কী চাই? নাউন বলতে নামবাচক সব জিনিসগুলোকেই মূলত বলা হয় নাউন। সো নাউনকে আমরা ধরবো কীভাবে? সো নাউনকে ধরতে হলে আমাদের, আচ্ছা, সো আমরা মোটামুটি নাউন সম্পর্কে সবাই জানি। যদি আপনার কাছে বলা হয়, যেমন ফার্স্ট অফ অল এক্সাম্পল একটা এখানে আছে, আমি লিখে রাখছি আলিফ। সো আলিফ যদি বলি, প্রথমতই আপনি এটা বলবেন কি পার্টস অফ স্পিচের মধ্যে কোনটার মধ্যে পড়ে? 8টার মধ্যে নাউনের মধ্যে পড়ে। এরপরে যদি নাউনের মধ্যে আমি বলি স্পেসিফিক কোনটার মধ্যে পড়ে, সেক্ষেত্রে ইজিলি বলতে পারবেন যে প্রপার নাউনের মধ্যে পড়ে, যেহেতু নামবাচক জিনিসপত্র, নামবাচক কোনো জিনিসপত্র পুরোপুরি সেটা প্রপার নাউনের অন্তর্ভুক্ত হয়। সো এটা আমরা জানি। এখন কমন নাউন ম্যান, গার্ল, সো মানে কমন জিনিসগুলোকে বোঝায়। কালেকটিভ নাউন সবগুলো টিম আকারে বোঝায়, মানে একত্রিত আকারে সবগুলোকে কালেকটিভ নাউন বোঝায়। সো এখন আপনার কাছে এই জিনিসগুলো যেগুলো আছে ইজিলি আমরা ক্লাস 6 থেকে মোটামুটি 11-12 পর্যন্ত পড়ে আসছে। কিন্তু প্রবলেম হলো আমার কাছে যেই এক্সাম্পলগুলো আছে, এই এক্সাম্পল দিয়ে আমি আইএলটিএস কভার দিতে পারবো না। কীভাবে কভার দিতে পারবো না? কেন দিতে পারবো না? তাহলে একটা এক্সাম্পল যদি আমি দিই, আপনার কাছে খুব একটা কোশ্চেন দিয়ে দিলাম, কারণ আইএলটিএস আপনার কাছে এক্সাম্পল নিয়ে আলিফ, তারপরে মিস্টার এক্স, পদ্মা, ম্যান, এই এক্সাম্পলগুলো নিয়ে ওরা বসে নাই আপনার পরীক্ষার প্রশ্নে। ওরা বসে আছে জাস্ট লাইক এই যে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেকশন আপনারা দেখেন, অ্যাকোমোডেশন, রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ট্রানজিশন, কার্নিভার, এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর সাথে আমরা অনেকে ফ্যামিলিয়ার, আবার অনেকে ফ্যামিলিয়ার না। সো এই ওয়ার্ডগুলো এক্স্যাক্টলি কি নাউন না, এইগুলোই ক্যামব্রিজ তাদের বিভিন্ন রিডিং সেকশনে লেখা আছে, রিডিং সেকশনে প্যাসেজে লেখা আছে। সো এইগুলোকে আমাদের ক্যাচ করতে হবে। সো অ্যাকোমোডেশন যদি আমি আপনাকে বলি, অ্যাকোমোডেশন কি নাউন না, এখানে মোটামুটি আপনি ধরপাক খেয়ে যাবেন। এরপরে যদি আরও স্পেসিফিকলি বলি, এরপরে যদি আরও স্পেসিফিকলি বলি অ্যাকোমোডেশন কোন নাউনের মধ্যে পড়ে, সেটা তো আরও কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে। সেটা বের করার ক্ষেত্রে আপনারা পারবেন কিনা জানি না। সো আমরা দেখি, চেষ্টা করি আমরা কীভাবে এটা কমপ্লিট করা যায়। সো নাউনের ক্ষেত্রে, নাউন আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাদের কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে। ট্রিক্সের মধ্যে আমাদের নাউনগুলোকে WH কোশ্চেন দ্বারা, ওই ওয়ার্ডগুলোকে কোশ্চেন করতে হবে। কী কোশ্চেন দ্বারা? WH কোশ্চেন দ্বারা। এখানে আমি একটু নোট ডাউন করতেছি, WH কোশ্চেন দ্বারা। সো WH কোশ্চেনগুলো কী কী? তো WH কোশ্চেনের মধ্যে আছে হট, when, whom, whose, which, how, where, এই যে মোটামুটি 8টা আছে WH কোশ্চেনে। সো এই 8টা কোশ্চেন দ্বারা আমাদের এই নাউনকে কোশ্চেন করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি যদি প্রপার নাউনকে কোশ্চেন করি, আমি একটা করে এক্সাম্পল দেখাই দিয়ে যাবো, সেটা আপনার বুঝতে সুবিধা হবে। যদি আমি প্রপার নাউনকে কোশ্চেন করি, সো প্রথমত আমরা ধরি হট দে না, প্রথমে আমি পিছন থেকে ধরি, হোয়ার দে কোশ্চেন করি। সো প্রথমে আমি প্রপার নাউনকে এখানে আমি লিখি হোয়ার দে কোশ্চেন করতেছি। আচ্ছা, সো এক্সাম্পলের ক্ষেত্রে আমি প্রথমটা ধরে নিচ্ছি আলিফ। সো হোয়ার মানে কি? কোথায়? আলিফ অ্যান্সারটার সাথে কি ম্যাচ করতেছে? না, কারণ আলিফ কি একজনের নাম। সো হোয়ার মানে কোথায়, আলিফ কোনো অ্যান্সারের সাথে কোনো ম্যাচ করে না, লিখতেছি। কারণ আমাদের অ্যান্সার হোয়ার যদি আমি বলি, সেক্ষেত্রে একটা কি লোকেশন চলে আসবে, কিন্তু আসতেছে একটা নাম, তাহলে কি হোয়ার হবে? না, হোয়ার হবে না। এরপরে কি আমি হাউ দিয়ে কোশ্চেন করবো। হাউ দিয়ে যদি কোশ্চেন করি তাহলে আসবে কি? হাউ মানে কি? কেমন? আসছে অ্যান্সার কি? আলিফ, তাহলে কি অ্যান্সার কি ম্যাচ করতেছে? না, ম্যাচ করতেছে না। তারপরে কোশ্চেন হুইচ, আমি যদি হুইচ দিয়ে কোশ্চেন করি তাহলে কি আসবে? হুইচ মানে কি? কোনটি, তাহলে অ্যান্সার আসছে কি? আলিফ, অ্যান্সার কি মন মতো আসতেছে? না, আসতেছে না। সো এখন হুইচ দিয়ে হবে না। এর পরবর্তী কোশ্চেন হুজ দিয়ে কোশ্চেন করলাম। হুজ মানে কি? কার, অ্যান্সার আসছে কি? আলিফ, মিলতেছে না। হ্যাঁ, প্রশ্ন হলো কি আলিফ, হুজ মানে কার, এটা উত্তর হতো কিন্তু আলিফ এর যে মিনিংটা সেটা লাগে অফ আলিফ।
শুধু আলিফ না, তাহলে হুজের সাথে কিন্তু এটা মিলতেছে না। এরপরে যদি আমি কোশ্চেন করি হুম, হুম দিয়ে কোশ্চেন করি, তাহলে হুম মানে কি, কাকে, তাহলে অ্যান্সার আসছে কি আলিফ, মিলছে না, মিলতেছে না। এরপরে যদি আমি কোশ্চেন করি হোয়েন, সো হোয়েন দিয়ে কোশ্চেন করলে কি, কোথায়, সরি কখন, সো আলিফ, মিলতেছে, মিলতেছে না। এরপরে যদি আমি কোশ্চেন করি হট দিয়ে, হট কি, আলিফ, ম্যাচ করতেছে না, ম্যাচ করতেছে না। এখন যদি আমি কোশ্চেন করি হু, কে, আলিফ, অ্যান্সার কি মিলতেছে, মিলতেছে। সো আমরা প্রপার নাউনের ক্ষেত্রে দেখলাম যে হু দিয়ে কোশ্চেন করলে অ্যান্সারটা চলে আসে। সো বাকিগুলো আপনারা নিজ থেকে একটু মিলাই নেবেন। এরপর যদি আমি কমন নাউনের ক্ষেত্রে কোশ্চেন করি, সেম অ্যাজ আমি প্রথম থেকে পিছন থেকে আবার কোশ্চেন করতে থাকি। হায়ার দিয়ে যদি কোশ্চেন করি, কোথায়, ম্যান, অ্যান্সার মিলে না। হাউ যদি কোশ্চেন করি, অ্যান্সার মিলে ম্যান না। হুইজ কোনটি, ম্যান, অ্যান্সার মিলে না। মিনিংয়ের সাথে মিনিং ম্যাচ করতেছে না, মিনিংয়ের সাথে মিনিং ম্যাচ করলেই আপনার সেটা অ্যান্সার হবে। এরপরে যদি আমি কোশ্চেন করি হুজ, কার, ম্যান, মানুষ, মানুষ এর হবে কিন্তু, হুজ কার, মানুষ এর, এখানে কিন্তু মানুষ এর যে মিনিংটা সেটা লাগে অফ ম্যান, অফ ম্যান, শুধু ম্যান মানে মানুষ। সো হুজ দে অ্যান্সার মিলে না। হোম কার, ম্যান মানুষ, হইলো না। এরপর হয়েন মেলে, মেলে না। এরপরে আমি যদি কোশ্চেন করি আপনার হু, কে, মানুষ, অ্যান্সার মিলে কি মেলে না, মেলে। আচ্ছা, সো এইখানে আরেকটা কোশ্চেন আমরা যদি ধরি, সেক্ষেত্রে গার্লের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যদি হু দিয়ে কোশ্চেন করি, হু, কে, গার্ল, মেয়ে, অ্যান্সার মেলে। যদি আমরা সিটির ক্ষেত্রে ধরি, সো সিটির ক্ষেত্রে ধরি এক্সাম্পল হিসেবে, সেই ক্ষেত্রে দেখবেন যদি সবগুলোভাবে ম্যাচ করতে করতে এসে দেখবেন যে হটের সাথে মিলে যায়, হট কি, সিটি মানে কি শহর, হটের সাথে মিলে যাবে। আবার যদি রিভারের ক্ষেত্রে দেখি, হোয়ার কোথায়, নদী, অ্যান্সার মিলে না। হাউ কেমন, নদী, অ্যান্সার মিলে না। হুইজ কোনটি, নদী, অ্যান্সার মিলে না। হোম কার, রিভার, নদী, মেলে না। এরপরে আপনার হোয়েন, অ্যান্সার মিলে না। এরপরে যদি হু দিই, কে, রিভার, মিলে না, মিলে না। এরপরে হট, হট মানে কি, নদী, অ্যান্সার মিলে যায়। সো এই ক্ষেত্রে আমরা কমন নাউনের ক্ষেত্রে দেখতেছি হু এবং হট দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার মিলে যায়। সো কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা দেখি কীতে মিলে। সো কালেকটিভ নাউনের ক্ষেত্রে দেখতেছি টিম, আর্মি, লাইব্রেরি, ম্যাচ। সো এখানে ম্যাচ মানে একটা জন্য জানা দরকার, ম্যাচ মানে হলো সাধারণ মানুষ। আচ্ছা, সো কালেকটিভ নাউনের ক্ষেত্রে যদি আমরা পিছন থেকে কোশ্চেন করে আছি হোয়ার, আচ্ছা আমরা প্রথমটা দিই টিম। আচ্ছা হোয়ার, হোয়ারের সাথে টিম ম্যাচ হয়, হয় না। হাউ ম্যাচ হয়, হয় না। হুইজ ম্যাচ হয়, হয় না। হুজ হয় না। হুম হয় না। হোয়েন হয় না। হু, কে, টিম, ম্যাচ খাই না। এরপর হট মানে কি, টিম, ম্যাচ খাই, ম্যাচ হচ্ছে। হট মানে কি, টিম, হট কি, এটা কি, একটা কি, টিম হলো, এটা হট, এটা কি, এটা আর্মি, ঠিক আছে, ম্যাচ করতেছে, হট দিয়ে কোশ্চেন করা যায়। এরপরে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, সো ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে খেয়াল করলে যদি আমি আবার পিছন থেকে ক্যালকুলেশন করি, পিছন থেকে যদি আমরা কোশ্চেন করা শুরু করি, সেক্ষেত্রে হোয়ার, হুইজ, হাউ, হোয়াট, এইগুলো যদি কোশ্চেন করতে করতে দেখবেন যে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে হট ছাড়া আর কোনো কিছু দিয়ে অ্যান্সার মেলে না। এক্সাম্পল হিসেবে আমি হট দিয়ে যদি কোশ্চেন করি, হট এটা কি, আয়রন, ইস্ত্রি, অ্যান্সার চলে আসে। তাছাড়া বাকি কোনো কিছুতে অ্যান্সার আসবে না। প্রত্যেকটা আগের মতো করে আপনারা যদি কোশ্চেন করেন তাহলে অ্যান্সারগুলো পেয়ে যাবেন। এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে যদি আমি কোশ্চেন করি অনেস্টি, সততা, যদি প্রথমে কোশ্চেন করি হোয়ার দিয়ে, অ্যান্সার ম্যাচ খায় না। হোয়ার আপনার কোনো একটা জায়গায় লোকেশন বোঝাবে, কিন্তু অনেস্টি কোনো জায়গায় লোকেশন বোঝাচ্ছে না। হাউ কেমন, অনেস্টি, সততা না, ম্যাচ করতেছে না। হুইজ কোথায়, অনেস্ট, ম্যাচ করতেছে না। হুজ, হোম, হোয়েন, হু, এইগুলোতে কোশ্চেন করবেন, কোনোটার সাথে ম্যাচ করবেন, লাস্টে অ্যান্সার ম্যাচ হবে হটের সাথে। হট মানে কি, অনেস্টি, সততা। ফ্রিডম যদি আমি কোশ্চেন করি, হট এটা কি, স্বাধীনতা, তো হট দিয়ে কোশ্চেন করা যায়। সো এখান থেকে আমরা টোটালি যদি এখন সামারাইজ করি, তাহলে আমরা দেখতেছি যে নাউনের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দিয়ে আমরা কোশ্চেন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। একটা হলো গিয়ে হু আর একটা হলো গিয়ে হট। হু
হু এবং হট এই দুটোতে যদি আমি কোশ্চেন করি তাহলে আচ্ছা হু এবং হট এই দুটোতে যদি আমি কোশ্চেন করি তাহলে আমি আমার এক্স্যাক্ট অ্যান্সার পেয়ে যাব নাউনের ক্ষেত্রে। সো এখন আমরা নিচের কোশ্চেন আর অ্যান্সার সেকশনে আসি। কোশ্চেন এবং অ্যান্সার সেকশনে প্রথম যে কোশ্চেনটা আছে অ্যাকোমোডেশন। সো এই যে এক্সাম্পলগুলো আমি নিচে কিছু কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে এক্সাম্পল কিছু এক্সাম্পল উল্লেখ করছি। এই এক্সাম্পলগুলোই আইএলস বইতে আইএলসের রিডিং পার্টে আপনারা দেখতে পারবেন। আইএলস রিডিং পার্টে আপনাদের এই এক্সাম্পলগুলো উপরে যে এক্সাম্পলগুলো কেবল দেখালাম এই এক্সাম্পলগুলো নিয়ে বসে নাই, যারা আছে নিজের এক্সাম্পলগুলো নিয়ে বসে। এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে এই এক্সাম্পলগুলো নাউন কি নাউন না। সো অ্যাকোমোডেশনকে যদি আমি কোশ্চেন করি কী দিয়ে কোশ্চেন করা যায় দেখেন তো। সো ওরাই যে নাউন করতে হলে আমাদের জানতে হলে কি আমরা নাউন হবে কি হবে না, আমাদেরকে এখন পুরোটা নিয়ে কোশ্চেন করতে হবে। হট, হাউ, হুইজ, হুজ, হোম, হট এই পুরোগুলোকে নিয়ে কি আমি আবার কোশ্চেন করবো না, কিন্তু আর পুরোগুলোকে নিয়ে কোশ্চেন করা যাবে না, কারণ আমি এই দুইটা বের করে ফেলছি। যেখানে আচ্ছা আমি অন্য কাজ দেখাচ্ছি, যেখানে আমাদেরকে নাউনকে আইডেন্টিফাই করতে হলে দুইটা জিনিস দিয়ে কোশ্চেন করতে হবে, একটা হলো হু আর একটা হলো হট। যদি হু এবং হট এই দুইটা দিয়ে কোশ্চেনের অ্যান্সার বেরোয় তাহলে সেটা নাউন, না হলে নাউন হবে না। প্রথমত আমি হু দিয়ে কোশ্চেন করলাম অ্যাকোমোডেশন, হু কে অ্যাকোমোডেশন অ্যান্সার কি ম্যাচ করে না। হু দিয়ে মূলত অ্যান্সার বোঝাবে কি একটা পিপুলের বোঝাবে বা মানুষের বোঝাবে বা একটা মানুষের নামকে বোঝাবে। সো হু দিয়ে কি অ্যান্সার মেলে না। তাহলে কি হট দিয়ে কোশ্চেন করি, হট মানে কি অ্যাকোমোডেশন থাকার জায়গা, তাহলে কি অ্যান্সার মিলছে না কি মিলতেছে না মিলছে। তো এটাকে হট দিয়ে কোশ্চেন করা যায়। হট দিয়ে যদি কোশ্চেন করা যায় তাহলে অ্যাকোমোডেশন কি একটা নাউন। এরপর আছে রেভলিউশন। সো রেভলিউশন কি, সো রেভলিউশনকে আপনি হু দিয়ে কোশ্চেন করে অ্যান্সার কি মিল খাই না। রেভলিউশন মানে পরিবর্তন। সো হট দিয়ে কোশ্চেন করি, যদি হট দিয়ে কোশ্চেন করি তাহলে আমাদের অ্যান্সার মিলে যায়। আচ্ছা এর পরবর্তী আচ্ছা এটা কী দিয়ে কোশ্চেন করা যাচ্ছে, হট দিয়ে কোশ্চেন করা যাচ্ছে, তাহলে হট দিয়ে কোশ্চেন করার কারণে রেভলিউশনকে একটা নাউন হয়ে যাচ্ছে। এরপর অ্যান্ড। সো অ্যান্ডকে যদি আমি কোশ্চেন করি হু মানে কি কে, অ্যান্ড অ্যান্সার মিলস না। হট দিয়ে কোশ্চেন করলে অ্যান্ডের অ্যান্সার কি এবং, অ্যান্সার কি মিলে না। তাহলে আমরা দেখছি কি হু এবং হট এই দুইটাকে যদি কোশ্চেন করি তাহলে অ্যান্ড কিন্তু মেলে না, তাহলে অ্যান্ড কিন্তু নাউন না, অ্যান্ড কিন্তু নাউন না। ক্রস দিলাম। সো অ্যান্ড যে নাউন না এটা কীভাবে নাউন না যদি আমি আরেকবার চেক করি, কারণ আমরা একটু আগে দেখে আসছি যে একটু উপরে যাই দেখেন কনজাংশনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখে আসছিলাম নিচে ফ্যান ভয়েসের এর ক্ষেত্রে কিন্তু অ্যান্ড কিন্তু কি একটা কনজাংশন। সো এটা কিন্তু একটা নাউন না। তাও সো নাউন না সেটা কিন্তু আমরা নাউন না সেটা কিন্তু আমরা হু হট এই দুটা কোশ্চেন দ্বারা চেক করলাম এবং কি ক্রস চেক করলাম। ক্রস চেক করে দেখতেছি কি অ্যান্ডটা নাউন না বরং অ্যান্ড কি একটা কনজাংশন। ওকে। সো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে যদি কোশ্চেন করি হু কে অ্যান্সার মিলে না। হট কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে শিল্পায়ন। সো এটা একটা কি নাউন, হট দিয়ে কোশ্চেন করলে আমি আমার অ্যান্সার পেয়ে যাচ্ছি। আচ্ছা ট্রানজিশন মানে কি পরিবর্তন। সো ট্রানজিশনকে যদি আমি হু দিয়ে কোশ্চেন করি তাহলে অ্যান্সার মিলে না। হট দিয়ে কোশ্চেন করলাম হট কি ট্রানজিশন পরিবর্তন, তাহলে হট দিয়ে কোশ্চেন হচ্ছে। সো হট দিয়ে কোশ্চেন হলে ট্রানজিশন একটা নাউন। এরপর আছে প্রোভাইড। সো প্রোভাইডকে যদি আমি কোশ্চেন করি হু কে প্রোভাইড প্রদান করা হলো, অ্যান্সার কি মিলল না। হট কি প্রোভাইড প্রদান করা হলো, অ্যান্সার কি মিলে না, মিলে না। সো এটা কি একটা নাউন না। এখন যদি ক্রস চেক করি তাহলে প্রোভাইডটা কি, আমরা জানি যে প্রোভাইড কি একটা ভার্ব, কারণ প্রোভাইডের তিনটা ফর্ম আছে। সো ভার্ব নিয়ে পরবর্তীতে আরও ক্লাস বিস্তারিত আলোচনা করা হবে। সো এটি জানিয়ে রাখুন জাস্ট প্রোভাইড একটা কি ভার্ব, কারণ আপনারা প্রোভাইডেড পড়ে আসছেন। সো ক্রস চেক করে দেখলাম এটা মিলল না। সো এর পরবর্তী এক্সাম্পল আছে কার্নিভার। সো কার্নিভার মানে কি, কার্নিভার মানে মাংসাশী বলা হয়। সো কার্নিভারকে যদি আমি হু দিয়ে কোশ্চেন করি তাহলে কি আসে মাংসাশী। হু কে মাংসাশী হলো না। হট কি মাংসাশী। সো এটা হট দিয়ে কোশ্চেন হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রাণীবাচক যে কোনো কিছু বোঝালে সেটা
সবসময় হট দিয়ে কোশ্চেন হবে, হট দিয়ে কোশ্চেন করলে তার অ্যান্সার আসবে। সো মাংসাশী একটা প্রাণী, সো প্রাণীবাচক কোনো জিনিস বোঝালে সেটাকে আমাকে হট দিয়ে কোশ্চেন করতে হবে। হট দিয়ে কোশ্চেন করলে সেটা তার অ্যান্সারের সাথে ম্যাচ হয়ে যাবে এবং সেটা একটা নাউনে রূপান্তরিত হবে। এরপরে আছে মঙ্ক। সো মঙ্ক মানে কি? মঙ্ক মানে মূলত সন্ন্যাসী বোঝায়। সো মঙ্ককে যদি আমরা কোশ্চেন করি হু, কে, সন্ন্যাসী, একবার মিলে গেল। সো এটাকে আমরা হুদে কোশ্চেন করলে মিলে যাচ্ছে। এরপর আছে চার্মিং। সো চার্মিং যদি আমরা কোশ্চেন করি, চার্মিং মানে কি? মনোমুগ্ধকর। সো হুদে কোশ্চেন করলাম কে, চার্মিং, অ্যান্সার কি মিলে? না। হুদে কোশ্চেন করলে কি আছে? কে, আপনি অ্যান্সার দিচ্ছেন মনোমুগ্ধকর, অ্যান্সার কি মিলল? না। হোয়াট, কি, চার্মিং, মনোমুগ্ধকর, মিলল অ্যান্সার? না। চার্মিংটা কি? নাউন? না। এখন যদি ক্রস চেক করি, চার্মিং কি? আমরা জানি কি কোনো দোষ, গুণ, অবস্থা, কোনো একটা বস্তুর দোষ, গুণ, অবস্থা যদি বোঝায় তাহলে সেটা কি বোঝায়? অ্যাডজেক্টিভ বোঝায়। তো এটা একটা কি? অ্যাডজেক্টিভ। ওকে। এরপরে আছে প্রিমাইস। সো প্রিমাইস মানে কি? ভিত্তি। সো প্রিমাইসকে যদি আমরা কোশ্চেন করি হু দিয়ে তাহলে কি অ্যান্সার বেরোয়? হু, কে, প্রিমাইস, ভিত্তি, অ্যান্সার কি মিললো? মিললো না। এরপরে যদি হট যদি আমি কোশ্চেন করি তাহলে হট মানে কি? কি, প্রিমাইস মানে কি? ভিত্তি। কী হলো? কি, ভিত্তি। সো হট দিয়ে অ্যান্সার করলে এটা ম্যাচ করে। এরপর আছে স্পেকটাকেলস। সো স্পেকটাকেলস মানে কি? চশমা। সো এটা যদি কোশ্চেন করে হু দিয়ে কোশ্চেন দিয়ে অ্যান্সার মিলবে না, এটা তো বুঝতেছি। এখন হট দিয়ে কোশ্চেন করলাম কি, চশমা, অ্যান্সার কি মিললো নাকি মিললো না? মিলে গেল। সো আমরা মোটামুটি এখানে অ্যান্সারগুলো করে বললাম। সো এই যে নাউন, সো নাউন রিলেটেড যে প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় আমরা দেখলাম যে নাউনকে আমরা যদি একটু আবার সামারাইজ করি নাউন সম্পর্কে। সো নাউনকে আমাদের আইডেন্টিফাই করতে হলে ফার্স্ট অফ অল আমাকে WH কোশ্চেন দ্বারা কোশ্চেন করতে হতো। সো WH কোশ্চেন ওয়ার্ড আছে মোট 8টা। এখান থেকে স্পেসিফিকলি আমি দেখলাম যে 2টা আমার লাগে, একটা হু আর একটা হলো কি হট। হু এবং হট এই দুটো দ্বারা যদি কোশ্চেন করেন তাহলে যদি অ্যান্সারের সাথে হু এবং হটের অ্যান্সার মিলে যায় তাহলে সেটা হবে নাউন, আর যদি না মেলে তাহলে সেটা নাউন হবে না। সো এখানে আমি নাউন না হলে অন্য কী হয়েছে, পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে সেটাও ক্রস চেক করে দেখিয়েছি। সো আমাদের মোটামুটি নাউন পড়া এখানে কমপ্লিট। সো নাউনকে আইডেন্টিফাই করতে হলে আমাদের দুইটা জিনিসটা আইডেন্টিফাই করতে হবে, যেটা ওয়ার্ড দ্বারা, একটা হু এবং আরেকটা হট দ্বারা। সো এর পরবর্তীতে আমাদের যে পার্টস অফ স্পিচ সেটা লাগে প্রোনাউন। সো প্রোনাউনকে যদি আমি ভাঙি তাহলে পাচ্ছি কি? প্রো প্লাস নাউন। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। সো একটা ফান এক্সাম্পল, যদি আমি iPhone 13 একটা ফোনের নাম বা একটা ফোনের মডেল, এটাকে যদি আমি নাম হিসেবে কল্পনা করি সেটাকে একটা নাউন। এর পরবর্তীতে iPhone 13 Pro একটা নাম নিলাম, তাহলে আমি যেহেতু iPhone 13 কি একটা নাউন, একটা একটা কি নাউন, কারণ একই মডেলের ফোন বেরোতে পারে না, iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max, এরকম অনেকগুলো পড়ে, কিন্তু তাদের যে মেন যে নামটা, তাদের সিরিজের যে নামটা সেটাকে iPhone 13। এরপরে কি? এরপরে নতুন আরও ভার্সনগুলো আসতেছে। সো iPhone 13 যে মেন নেমটা সেটা কি নাউন, তারপর বাকিটা কি প্রোটা, কি আমি প্রোটা আলাদা করে রাখলাম। সো এইখানে আমি দেখতেছি কি নাউন মানে প্রোনাউন যেটা হচ্ছে নাউনের সাথে এক্সট্রা একটা পার্ট, একটা পার্ট যুক্ত হয়ে প্রোনাউন হচ্ছে। এক কথায় আমি যদি বলি এটা হলো কি নাউনের একটা আপডেট ভার্সন, নাকি প্রো ভার্সন বলা যায়। সো প্রো ভার্সনটাই কি নাউন। সো কীভাবে বোঝা যায় দেখেন, আমরা প্রোনাউনকে সবসময় প্রোনাউন মানে আইএলটিএসের জন্য নাউন আর প্রোনাউনকে আমরা আলাদাভাবে দেখব না, কারণ আমাদের প্রোনাউনটা আসে কিন্তু নাউন থেকেই। কীভাবে নাউন থেকে আসে? যদি একটা এক্সাম্পল দেখি, এখানে একটা নিচে একটা এক্সাম্পল লিখছি, দেখেন লেখা আছে রহিম, তারপর পাশে দিয়ে আছে হি। সো রহিম এটা কি নাউন কি নাউন না? কীভাবে দেখবো? আমরা কোশ্চেন করি তো হু, কে, রহিম, অ্যান্সার কি মিলে গেলো? হ্যাঁ মিলে গেছে, রহিমকে একটা নাউন, আমরা এটা বুঝতেছি। এখন এই রহিমকে আমি হি দ্বারা আইডেন্টিফাই করতেছি কোন সময়? প্রোনাউনের ক্ষেত্রে, নামের পরিবর্তে হি দ্বারা আইডেন্টিফাই করতেছি। সো এই রহিম কিন্তু রহিমের স্পেসটাই কি পরিবর্তন করে প্রোনাউনটা বসতেছে হিটা। সো আগে কিন্তু আসতেছে নাউন, তারপরে আসতেছে কি প্রোনাউন। তাহলে আমরা কি বলতে পারি? নাউনেরই কি একটা আপডেট ভার্সন প্রোনাউন, মানে নাউন থেকেই কিন্তু প্রোনাউনটা আসতেছে। সো আমরা
প্রোনাউনকে নাউন হিসেবেই কল্পনা করব, এই কারণেই যাতে আমাদের কোনো একটা ওয়ার্ড থাকলে সেটা আমাদের ধরতে আইডেন্টিফাই করতে সোজা হয়, সেজন্য আমরা প্রোনাউনগুলোকে নাউন হিসেবে কাউন্ট করব। সেরকম কিছু প্রোনাউন আছে, আই, উই, ইউ, হি, সি, দে। সো এই যে এক্সাম্পল একটা দেখালাম, যেমন হি এখানে আসছে, সো এই হিটা কীভাবে আসলো, একটা নাউনের, রহিম, এই নাউনটাই কি তার আপডেট ভার্সন হিসেবে প্রোনাউন আসছে, সো হি। সো এই প্রোনাউনগুলোকে আমরা প্রোনাউন হিসেবে কল্পনা না করে আমরা নাউনের কাতারে ধরে নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা নাউনের মধ্যে ধরে নিলে আমাদের প্রোনাউন এক্সাক্টভাবে আলাদাভাবে আর ধরার দরকার নেই, কারণ প্রোনাউনটা আমরা জানি যে নামের পরিবর্তে আসে। সো সেই জন্য আমরা কোনো একটা মেল পার্সনের নামের পরিবর্তে হি আসে, ফিমেলের পরিবর্তে সি আসে। এরপরে যদি অনেকজনকে বোঝায় তাহলে তার পরিবর্তে দে আসে। এরপরে আমরা সিঙ্গেলে যদি সিঙ্গুলার বোঝায় সেক্ষেত্রে আমরা ইউ ইউজ করতে পারি। সো আমরা প্রোনাউনকে আলাদাভাবে এখানে দেখবো না, আমরা নাউনের মধ্যেই প্রোনাউন ধরবো। সো প্রোনাউনকে আমরা কল্ড অ্যাজ এ প্রোনাউন হিসেবে আমরা কল্পনা করব। সো এটা মূলত প্রোনাউন। সো প্রোনাউনকে আমরা আরেকবার যদি সামারাইজ করি, সো প্রোনাউনকে আমরা প্রোনাউন হিসেবে ধরবো না, কারণ নাউনেরই এটা কি আপডেট ভার্সন। সো আপডেট ভার্সনের কারণে এর যে মেন ভার্সন সেটা কি নাউন ছিল। সো প্রোনাউনকে আমরা নাউন হিসেবেই কল্পনা করব। ওকে, সো এর পরবর্তী আমাদের আছে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, সো অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা যদি আমরা একটু লিখি, একটা নাউন আছে, এই নাউনকে নিয়ে যদি কোনো কিছু বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটা মধ্যে কী হবে, অ্যাডজেক্টিভ হবে। এই নাউনকে নিয়ে যদি কোনো কিছু বলা হয় সেটা হয়ে যাবে কি, অ্যাডজেক্টিভ। কীভাবে, যদি আমরা এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দেখি। ওকে, সো একটা এক্সাম্পল দেখি, আমরা প্রথমত একটা বয় লিখলাম, বয়। অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হলে আপনাকে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে নাউন। খেয়াল রাখতে হবে, আপনাকে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে নাউন। এবং এই নাউনকে নিয়ে যদি কিছু বলা হয় তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। নাউনকে নিয়ে যদি কিছু বলে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। সো ফার্স্ট অফ অল আমাদের কাছে আছে একটা ওয়ার্ড আছে বয়। এই বইটাকে নাউন কি নাউন না সেটা আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে। বয় মানে হুদে কোশ্চেন করলাম, কে, বয়, ভালো, অ্যান্সার মিলে গেছে। সো এখন এই বইটা কি, একটা নাউন। এই বইটা একটা নাউন। এই বইয়ের সামনে যদি আমরা লিখে দিই গুড, এই গুড মানে কি, ভালো। এই ভালোটা কাকে বোঝাচ্ছে, এই বয়কেই বোঝাচ্ছে, তাই তো? সো আমি যদি একটা উদাহরণ দেখি, এখানে লিখলাম ব্যাড বয়। আচ্ছা, গুড বয় লিখলাম, ব্যাড বয় লিখলাম। সো প্রথমটার ক্ষেত্রে আর একটু খেয়াল করি। সো এই যে গুড যে ওয়ার্ডটা লিখলাম, এখানে গুড যে ওয়ার্ডটা লিখলাম, এখানে অন্য কালার করে দিই। গুড যে ওয়ার্ডটা লিখলাম, এই গুড মানে কি, ভালো। এই ভালোটা কাকে বোঝাচ্ছে, বয়কেই বোঝাচ্ছে, কারণ গুড বয় মানে কি, ভালো ছেলে। সো এই ভালোটা কাকে বোঝাচ্ছে, ছেলেকে বোঝাচ্ছে, মানে কি বয়কে বোঝাচ্ছে। আর বয়টা কি আমরা জানি, বয়টা একটু আগে আমরা দেখে আসলাম, বয়টা কি নাউন। আর এই নাউনকে নিয়েই কে কথা বলতেছে, গুড কথা বলতেছে। তাহলে এই গুড কথা বলার জন্য কি, গুডটাকে একটা অ্যাডজেক্টিভ। সো আমি মনে হয় আশা করছি আপনাদের বোঝাতে পারছি। সো আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। এই যে ব্যাড বয় যেটা লিখছি, এটা যদি এক্সাম্পলটা একটু দেখি, খেয়াল করি। সো প্রথমত আমাদের এখানে ব্যাড বয় আছে। সো এই যে বয়, এই বয়কে যদি আমি কোশ্চেন করি হু দিয়ে, তাহলে এটা একটা কি, নাউন। আমরা নাউন প্রথম পেয়ে গেলাম। এরপর যদি অ্যাডজেক্টিভ দেখি, সো অ্যাডজেক্টিভ আরেকটা জিনিস আমাদের একটু এখানে প্রথমত জানানো দরকার ছিল। সো অ্যাডজেক্টিভ বসার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। মানে প্রথমত এখন ধরে নেন যে অ্যাডজেক্টিভ সবগুলো মোটামুটি অ্যাডজেক্টিভ আগে, আচ্ছা, এডিজে দ্বারা আমি অ্যাডজেক্টিভ বোঝাচ্ছি। একটু খেয়াল রাখতে হবে নাউন, এই নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এটা আপাতত এখন মাথায় রাখেন যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। সো বয়, আমি আরেকবার প্রথম এক্সাম্পল দেখাচ্ছি। বয়টা কি, নাউন। আর গুডটা কি, অ্যাডজেক্টিভ। সো আমরা দেখতেছি কি, নাউনের আগে অ্যাডজেক্টিভ।
সো পরেরটা ক্ষেত্রে বয়কে যদি আমি কোশ্চেন করি হু দ্বারা, তাহলে কিন্তু আমার অ্যান্সার চলে আসে। সো বয়টা একটা কি নাউন। এই নাউনের আগে যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা কি নাউনকে বোঝাচ্ছে, নাউনের কোনো কিছু বোঝাচ্ছে, নাউনকে নিয়ে কোনো কিছু বলতেছে? ব্যাড, হ্যাঁ, নাউনকে নিয়ে কোনো কিছু বলতেছে। সো নাউনকে নিয়ে কোনো কিছু বলতেছে এবং সামনে আসে, সো সেটা কি একটা অ্যাডজেক্টিভ। সো আমি আরেকটা এক্সাম্পল দিই। আচ্ছা আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই। ব্ল্যাক পেন লেখা আছে, ওকে, ব্ল্যাক পেন লেখা আছে। সো এইখানে পেন যেটা আছে, এটাকে যদি আমি হু দিয়ে কোশ্চেন করি, অ্যান্সার মিলে না। হট দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার মিলে যায়। হট মানে কি? পেন, কলম। এখন এই যে সামনে যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা কি? তাহলে আমাদের একটু আইডেন্টিফাই করতে হবে। এই ওয়ার্ডটা যদি আমি কোশ্চেন করি, দেখেন ব্ল্যাক মানে কি? কালো। সো কালো কাকে বোঝাচ্ছে? পেনটাকে বোঝাচ্ছে, আইডেন্টিফাই করতেছে। পেনকেই কি ডিনোট করতেছে। সো ব্ল্যাক পেন মানে কালো, কালো কি? কলম। সো এই যে নাউনটাকেই তো বোঝাচ্ছে কি, ডিনোট করতেছে কি? ব্ল্যাক। সো নাউনকে নিয়েই কি কিছু বলতেছে। সো এই ব্ল্যাকটা কি একটা অ্যাডজেক্টিভ, কারণ আমরা কি জানি, নাউনকে নিয়ে কোনো কিছু বললে সেটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। ওকে, সো আমরা আরেকটু দেখি যে, আচ্ছা ব্ল্যাক পেন। এখন প্রশ্ন হলো, আমি যেটা একটু টেক্সটে লিখি, এক্সপেন্সিভ ব্ল্যাক পেন। আচ্ছা, এক্সপেন্সিভ ব্ল্যাক পেন, এই ওয়ার্ডটা লিখলাম। সো এখানে দেখেন, আমি যদি কোশ্চেন করি, পেনকে যদি আমি কোশ্চেন করি, সেক্ষেত্রে অ্যান্সার হট দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার মিলে যায় যে এটা নাউন। আর এর আগে আমি দেখলাম ব্ল্যাক, এটা আমরা দেখলাম কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন এক্সপেন্সিভ, এটা কি? এটা তো জানা লাগবে। সো এই এক্সপেন্সিভ ওয়ার্ডটা কাকে মিন করতেছে, কাকে ডিনোট করতেছে? এই পেনকেই তো ডিনোট করতেছে। মানে কি? এক্সপেন্সিভ ব্ল্যাক পেন মানে কি? দামি কালো কলম। এই কলমকেই কিন্তু আপনার আইডেন্টিফাই করতেছে একবার ব্ল্যাক, কালো পেন, আবার আইডেন্টিফাই করতেছে কি? এক্সপেন্সিভ মানে কি? দামি। মানে এক কথায় এই ব্ল্যাকটাও কি? এই ব্ল্যাকটাও পেনকে ডিনোট করতেছে, এই এক্সপেন্সিভটাও কি? পেনকে ডিনোট করতেছে। সো ব্ল্যাকটা কি একটা অ্যাডজেক্টিভ এবং এক্সপেন্সিভটাও কি একটা অ্যাডজেক্টিভ। সো এখানে আমরা দেখতে পারতেছি যে একটা নাউনের আগে কিন্তু একাধিক ওয়ার্ড থাকলে একাধিক ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ হতে পারে, কোনো সমস্যা নাই। সো এখান থেকে আমরা বলতে পারি যে নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। আবার যদি আমি অ্যাডজেক্টিভটাকে চেঞ্জ করে লিখি, এক্সপেন্সিভের পরিবর্তে আমি চিপ লিখলাম, ব্ল্যাকের পরিবর্তে আমি রেড লিখলাম, পেন। এটাও কিন্তু হয়, মানে কি? সস্তা লাল কলম, এটাও কি? সস্তা জিনিসটাও কি ডিনোট করতেছে কি? পেনকে। আবার রেডটাও কাকে করতেছে? পেনকে। আর পেন কি নিজে একটা কি? নাউন। আর নাউনকে নিয়ে কথা বলতেছে কে কে? রেড কথা বলতেছে, চিপ কথা বলতেছে। তাহলে কি রেড একটা কি? অ্যাডজেক্টিভ, চিপ কি একটা অ্যাডজেক্টিভ, আর পেনটা কি? একটা নাউন। কারণ পেনকে যদি আপনি কোশ্চেন করেন হু দ্বারা, অ্যান্সার মিল না, কিন্তু হট দ্বারা কোশ্চেন করেন তাহলে অ্যান্সার মিলে যায়। সো এইখান থেকে আমরা যদি এই কথাগুলো সামারাইজ করি অ্যাডজেক্টিভ সম্পর্কে, তাহলে কিন্তু আমরা একটা কথা বলতে পারি যে নাউনের আগে একটি, দুইটি বা একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। আবার কি? অ্যাডজেক্টিভগুলো তাদের ওয়ার্ডগুলো কি চেঞ্জ করতে পারে, মানে এক কথায় সিনোনিম অ্যান্টোনিমস বসতে পারে। যেমন এক্সপেন্সিভ, তার উল্টা ওয়ার্ড যেটা অ্যান্টোনিম, সেটা চিপ বসছে। ব্ল্যাকের অ্যান্টোনিম হোয়াইট চলে আসে, বাট এখন আমি জাস্ট বলতেছি ব্ল্যাকের পরিবর্তনশীল একটা কালার বললাম রেড। এখানে কিন্তু অ্যাডজেক্টিভগুলো চেঞ্জ হইতে পারে, কোনো সমস্যা নাই। সো আচ্ছা, অ্যাডজেক্টিভগুলো চেঞ্জ হইতে পারে, এটা একটু কঠিন ওয়ার্ড, এটা বাদ দেন। জাস্ট এটা মনে রাখেন যে কোনো একটা নাউনের আগে একের অধিক অ্যাডজেক্টিভ বসতে পারে, তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন একটা কোশ্চেন আপনাদের কাছে আমি থ্রো করি। আচ্ছা, আপনাদের কাছে তখন একটা কোশ্চেন আপনাদের কাছে বলি, সেটা হলো গিয়ে, আমরা দেখলাম যে একটা নাউনের আগে একটা, দুইটা বা তিনটা অ্যাডজেক্টিভ বসতে পারে। এখন প্রশ্ন হলো, দুইটা নাউন কি পরপর বসতে পারে?
দুইটা নাউন কি পরপর বসতে পারে বা পাশাপাশি বসতে পারে কিনা। সো এক্সাম্পল হিসেবে আমরা কিছু নাউনের এক্সাম্পল দেখি। রাইস, রাইসকে যদি কোশ্চেন করে হট দিয়ে কোশ্চেন করলে কিন্তু অ্যান্সার মিলে যায়। মেডিকেল, হট দিয়ে কোশ্চেন করে অ্যান্সার মিলে যায়। নার্সিং, কেয়ার, কুকার, এরকম কিছু ওয়ার্ড লিখলাম। আচ্ছা, এই ওয়ার্ডগুলো নাউন। কেন নাউন? এই ওয়ার্ডগুলোকে আপনি যদি হট দ্বারা কোশ্চেন করে সবগুলো মিলে যায়। হট দ্বারা কোশ্চেন করে সবগুলো যদি মিলে যায় তাহলে সেটা হয়ে যাচ্ছে নাউন। এখন এগুলো আমি বুঝতেছি কি নাউন। এখন প্রশ্ন হলো, আমি যদি নিচে একটা এক্সাম্পল লিখি, রাইস, কুকার, আচ্ছা এটা কি? এটা যদি আমরা উপরের দিকে লক্ষ্য করি, রাইস এটা কি? উপরে আমি স্পেসিফিকলি দেখে আসলাম কি একটা নাউন। এবার কুকারও কি আলাদাভাবে একটা কি নাউন। তাহলে কি দেখতেছি এখানে যে এটাও একটা নাউন, এটাও একটা নাউন, মানে কি দুইটা নাউন পাশাপাশি বসছে। আবার প্রশ্নটা হলো এরকম দুইটা নাউন কি পাশাপাশি বসতে পারে? না, এরকম দুইটা নাউন পাশাপাশি বসতে পারে না। আর যদি বসে, এটা কিন্তু নাউন আমরা দেখতেছি, যদি বসে তাহলে কি হবে? সো লাস্টে যেটা আছে এইটা নাউন হিসেবে কাউন্ট হবে এবং তার সামনে যেটা আসে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট হবে। এটা একটু খেয়াল রাখতে হবে। সো এরকম এক্সাম্পল যদি আমি দেখি, এই যে আপনার মেডিকেল, কেয়ার লিখতে পারি। সো এইখানে দেখছি দুইটাই নাউন, যখন আমি দেখবো দুইটাই নাউন সেক্ষেত্রে আমরা লাস্ট একটা নাউন হিসেবে কাউন্ট করব আর প্রথমটা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব, কারণ দুইটা নাউন পাশাপাশি বসতে পারে না। তো এরকম একটা এক্সাম্পল, নার্সিং কেয়ার লিখতে পারি। সো কেয়ারটা এখানে মূলত হবে কেয়ারটা হবে নাউন এবং নার্সিংটা হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরকম আরও এক্সাম্পল আছে, যেমন হসপিটাল কেয়ার আমরা লিখতে পারি, ট্রানজিশন কেয়ার, এরকম অনেকগুলো এক্সাম্পল আছে। সো এই এক্সাম্পলগুলো খেয়াল করবেন, যে দুইটা নাউন পাশাপাশি বসে তাহলে খেয়াল রাখতে হবে যে দুইটা নাউন পাশাপাশি বসতে পারবে না। যদি বসে সেক্ষেত্রে আমরা লাস্টের ওয়ার্ডটা নাউন হিসেবে কাউন্ট করব এবং তার আগের যে ওয়ার্ডটা আসে সেটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব। আচ্ছা, এইখানে আমরা একটা এক্সাম্পল দেখি, এ আর এড পেন, আর এড পেন। আচ্ছা, সো আর এড পেন এই একটা সেন্টেন্স লিখছি। এই সেন্টেন্সে যেহেতু আমি এখন মোটামুটি পড়াইছি আপনাদের ইন্টারজেকশন, কনজাংশন, নাউন প্রোনাউন নিয়ে, সেখানে দেখতেছি না একটা ইন্টারজেকশন একটা কনজাংশনের মধ্যে কোনো কিছু নাই। তাহলে আছে আমাদের কি নাউন আর প্রোনাউনের মধ্যে আর অ্যাডজেক্টিভ, এই তিনটার মধ্যে আছে। সো এখানে প্রোনাউনও নাই, তাহলে হয় দুইটা জিনিস আছে, একটা নাউন একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, কোনটা নাউন? যদি আমি পেনকে কোশ্চেন করি, হট দিয়ে কোশ্চেন করলে আমরা দেখতেছি কি পেনটা নাউন। সো পেনের আগে রেড, এটা কি একটা অ্যাডজেক্টিভ, এটা আমরা দেখে আসছি। এখন প্রশ্ন হলো এটা কি? আপনারা ইজিলি বলে দেবেন, ইকুয়ালস টু আর্টিকেল, তাই তো? কারণ আমরা জানি কি এ অ্যান্ড দি এই তিনটাই যদি বসে তাহলে আমরা ইজিলি বলে দেখি আর্টিকেল। ওকে, এই আর্টিকেল ঠিক আছে, কিন্তু আমরা এখনও আর্টিকেল চ্যাপ্টারে যাই নাই। সো এটা খেয়াল রাখতে হবে যে এই রেড মানে কি লাল, এই লালটা কিন্তু বোঝাচ্ছে পেনটাকে, এই জন্য রেডটা হয়ে গেছিল অ্যাডজেক্টিভ। আবার এ মানে কি একটি, এই একটিও কিন্তু বোঝাচ্ছে কাকে? পেনকে। এই একটিও কিন্তু বোঝাচ্ছে কাকে? পেনকে। সো এটা কিন্তু এই পেন কি নাউন। সো নাউনকে নিয়ে কিছু বলতেছে, আর আমরা জানি কি একটু আগে দেখে আসছি নাউনকে কিছু বললেই কি সেটা হয়ে যায় কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভগুলো থাকে কোথায়? নাউনের সামনে। সো এইটা নাউন, নাউনের সামনে আছে এ, এটাও মিলছে। আবার এটা কাকে ডিনোট করতেছে? নাউনকে ডিনোট করতেছে। তাহলে কি এটা কি আমরা বলতে পারবো কি এটা কি একটা অ্যাডজেক্টিভ? আর্টিকেল কথা ঠিক আছে, কিন্তু আমরা আর্টিকেল পড়াচ্ছি না, কিন্তু জাস্ট একটু খেয়াল রাখেন এটা যেই পর্যন্ত পড়াইছি এইটুকুর মধ্যে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করতে পারি। ওকে, সো এখন মোটামুটি এটা ক্লিয়ার। এখন আমরা একটু আর্টিকেলের দিকে যাই। আচ্ছা, আর্টিকেল একটু পরে আমরা নাউন প্রোনাউন
অ্যাডজেক্টিভ ফর্ম শেষ, একটু সিঙ্গুলার প্লুরালের দিকে একটু খেয়াল করি। আচ্ছা, ক্লাসটা ওকে, 10 মিনিটের মধ্যে ক্লাসটা ইনশাল্লাহ শেষ করবো। সিঙ্গুলার আর প্লুরালের ক্ষেত্রে দেখি। আচ্ছা, সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে একটা এখানে ওয়ার্ড, এত বড় ওয়ার্ড তো লেখা যাবে না, ছোট করে এসএল এসএল আর প্লুরালকে আমি পিএল দ্বারা ডিনোট করে দিচ্ছি। আচ্ছা, একটু খেয়াল রাখতে হবে, সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার বসবে, প্লুরালের সাথে লাস্ট টাইম প্লুরাল বসবে, এটা একটু মাথায় রাখতে হবে। এসএল মানে সিঙ্গুলার, এই যে আমি লিখে দিচ্ছি, এসএল মানে সিঙ্গুলার, পিএল মানে প্লুরাল, মানে সিঙ্গুলার সাথে সিঙ্গুলার বসবে, প্লুরালের সাথে প্লুরাল বসবে। আচ্ছা, সিঙ্গুলার সাথে সিঙ্গুলার বসবে বলতে কোনো একটা সেন্টেন্সে যদি সিঙ্গুলার ওয়ার্ড থাকে তাহলে সেই পুরো সেন্টেন্সটাই কি সবগুলো জায়গায় আমরা কি সিঙ্গুলার ইউজ করতে হবে। কোনো একটা সেন্টেন্সে যদি প্লুরাল কোনো ওয়ার্ড থাকে তাহলে সেই পুরো সেন্টেন্সটাই আমাকে প্লুরাল আকারে লিখতে হবে। ওকে, সো রুলস না, এটা নাউন আর ভার্ব, এটা অনেকে জানেন। আচ্ছা, সো নাউন কি আমরা একটু আগে দেখছিলাম, একটা নিয়ে গল্প করবো, পেন। আর ভার্বের ক্ষেত্রে আমরা একটা ভার্ব দিই, প্রোভাইড দিলাম, প্রোভাইডটা দেখছি কি আমরা একটা প্রোভাইড দিলাম, আবার এখানে পেন লিখলাম, আবার এখানে প্রোভাইডটাই লিখলাম। কেন লিখতেছি এখন বুঝবেন। আচ্ছা, সো মনে রাখবেন। আচ্ছা, এটা একটু মার্কিং করে দেন, বুঝতে সুবিধা হয়। আচ্ছা, নাউন, সো নাউনে দুইটা পেন লিখলাম, ভার্বেও দুইটা প্রোভাইড লিখলাম। কেন লিখলাম, কী লিখলাম এখন বুঝবেন। তো কোনো একটা নাউনকে যখন আমি প্লুরাল করবো তখন তার সাথে একটা এস দিলে সেটা হয়ে যাবে কি প্লুরাল। তাই আমি এখানে পাশে পিএল লিখলাম। নাউনের সাথে এস লাগালে সেটা হয়ে যাবে কি প্লুরাল। আর যদি এস না লাগাই তাহলে সেটা থেকে যাবে কি সিঙ্গুলার। আচ্ছা, এখন আসেন ভার্বের ক্ষেত্রে। ভার্বের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নাউনের ঠিক অপোজিট। কীভাবে অপোজিট হয় দেখেন, নাউনের সাথে এস লাগাইলে হয়ে গেল কি প্লুরাল, আর ভার্বের সাথে যদি আমি এস লাগাই তাহলে সেটা হয়ে যাবে উল্টা, মানে কি সিঙ্গুলার। আর এস যদি বাদে থাকে সেটা হবে প্লুরাল। আর একবার বুঝাচ্ছি। ওকে, দেখেন নাউনের সাথে যদি এস থাকে সেটা হয়ে যাবে কি প্লুরাল, আর ভার্বের সাথে এস থাকলে সেটা হয়ে যাবে সিঙ্গুলার। নাউনের জাস্ট উল্টা। আচ্ছা, এখন যদি একটু এক্সাম্পল দেখি। সো আচ্ছা, কিছু ওয়ার্ড আছে। আচ্ছা, সিঙ্গুলার প্লুরাল তো এখানে মোটামুটি বুঝলাম যে নাউনের সাথে এস লাগালে সেটা হয়ে যায় প্লুরাল, আর ভার্বের সাথে এস লাগালে সেটা হয়ে যায় কি সিঙ্গুলার। ভার্বের সাথে এস লাগালে সিঙ্গুলার হয়ে যায়। একটা এক্সাম্পল দেখতে পারবেন, সেটা লাগে এস বা ইয়েস, দুইটাই হয়। যেমন যদি আমি গোস লিখি, গোস এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? আপনারা ইজিলি বলে ধরুন এটা প্লুরাল, কিন্তু একটু দেখেন, সারা জীবন তো রুলস পড়ে আসছেন, এটা অ্যাপ্লাইতে করতে পারেন নাই, অনেকটা অ্যাপ্লাই দেখেন। আমরা জানি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি এস বা ইয়েস যুক্ত হয়। সো যদি লিখি হি, একটা সেন্টেন্স লিখি, নিচে লিখি হি, এটা কি সাবজেক্ট, এই সাবজেক্টটা কি থার্ড পারসন এবং কি সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি হবে, আমার ভার্ব ছিল ধরুন গো, এই ভার্বের সাথে কি হবে এস বা ইয়েস যুক্ত হবে। এই যে ইয়েস যুক্ত করলাম। আবার খেয়াল করেন, থার্ড পারসন সিঙ্গুলার, সো সিঙ্গুলার বলেই কিন্তু আমরা ইয়েস বা এস যুক্ত করতে পারতেছি। তাও কি এটা কি ও কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতেছি। সো এইভাবে একটা খেয়াল রাখতে হবে। পরে আসছি রুলস অনেকগুলো, কিন্তু একটাই জানি না। সো গোসটা কি একটা সিঙ্গুলার ভার্ব। আবার যেমন ওয়ান্টস আছে আর ওয়ান্ট আছে। সো ওয়ান্টস কি সিঙ্গুলার আর ওয়ান্ট প্লুরাল, এভাবে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোকে মূলত আমরা কি নাউনের ক্ষেত্রে যদি আমরা দেখি, কিছু ওয়ার্ড আছে নাউনের ক্ষেত্রে আমরা বললাম যে একটু আগে যে এস লাগাইলেই কি সেটা প্লুরাল হয়ে গেল।
কিন্তু কিছু ওয়ার্ড আছে ব্যতিক্রম, এক্সেপশনালভাবে আমরা বলতে পারি এই ওয়ার্ডগুলো এস লাগালে প্লুরাল করা যায় না। যেমন এক্সাম্পল যদি জি, প্রথম এক্সাম্পলটা যদি আমরা দিই তাহলে আমরা দেখি পার্সন। পার্সন কিন্তু একটা সিঙ্গুলার, পার্সোনাল কিন্তু একটা সিঙ্গুলার নাউন। আচ্ছা, এখন যদি আমরা এটাকে যদি প্লুরাল বানাতে চাই, পাশেই লিখি, যদি প্লুরাল বানাতে চাই তাহলে কিন্তু আমরা পার্সনস লিখলে প্লুরাল কিন্তু হবে না, কারণ আমরা একটু আগেই বললাম সবগুলোর সাথে এস লাগালে কিন্তু প্লুরাল হয় না। পার্সোনাল প্লুরাল পিপুল, এগুলো একটু খেয়াল রাখতে হবে। পার্সোনাল প্লুরাল পিপুল। ঠিক এরকম আরও কিছু ওয়ার্ড আছে, যেমন যদি চাইল্ড লিখি, চাইল্ড কিন্তু সিঙ্গুলার, আর চিলড্রেন এটা প্লুরাল। আচ্ছা, এরকম আরও অনেক ওয়ার্ডগুলো আছে, আমি জাস্ট যদি এটা লিখে দিই, ম্যান এটা সিঙ্গুলার। আচ্ছা, আমি ডটেড দিয়ে বোঝাচ্ছি, ম্যান সিঙ্গুলার, আর এর যদি প্লুরাল বোঝাই তাহলে মেন। এরপরে ওম্যান, 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 ওমেন, ওমেন। ওকে, এরপরে আছে মাউস। মাউস যদি প্লুরাল বোঝাই তাহলে আপনাকে লিখতে হবে মাইস। এরপরে আছে রোজ, হাঁস বাংলা। আচ্ছা, এর যদি প্লুরাল বোঝায় তাহলে হবে গিজ। এইভাবে দুইটা তিনটা আছে জানা দরকার। ফুট পাতা, পায়ের পাটা, এটা যদি এক্সাম্পল প্লুরাল হয় তাহলে হবে ফিট। এরপরে আপনার অ্যানালাইসিস, ANALYSIS, অ্যানালাইসিস এটা কিন্তু সিঙ্গুলার, এটা যখন প্লুরাল করব তখন হয়ে যাবে ANALYSIS, অ্যানালাইসিস। তারপরে আছে আপনার বেসিস, এটা সিঙ্গুলার, আর যদি প্লুরাল করি তাহলে বেসিস, বেসেস। লাস্ট আর একটা থিসিস, আমরা অনেকে থিসিস করছি, সেটা কিন্তু সিঙ্গুলার, এটা যখন প্লুরাল হবে তখন সেটা লিখতে হবে TCSES, থিসিস। সো এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলোর প্লুরাল এস করলে কিন্তু প্লুরাল, এইগুলোর এস দিলে কিন্তু প্লুরাল হয় না। সেই ক্ষেত্রে প্লুরাল করতে হলে কিছু ওয়ার্ড আমাদের মনে রাখতে হবে। এই যে সেই ওয়ার্ডগুলো আমি মোটামুটি এখানে লিখে দিচ্ছি, এরকম কিছু ওয়ার্ড আছে যে ওইগুলো আমরা মোটামুটি ইউজ করবো। আরেকটা রুলস আছে যে অনেকগুলো ওয়ার্ড আমরা দেখেই বলে দেবো প্লুরাল, কিন্তু এগুলো বানানগতভাবে কিন্তু এগুলো সিঙ্গুলার। যেমন যদি আমরা দেখি ফিজিক্স, ফিজিক্স যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা কিন্তু লাস্টে দেখেন এস আছে, এটা কিন্তু বানানগতভাবে এস, বানানটা আমরা একটু করে দিচ্ছি ESS। আচ্ছা, ফিজিক্স। সো এইখানে দেখেন বানানগতভাবে কিন্তু এই এসটা কিন্তু আমরা যদি কেটে দিই তাহলে ফিজিক্স হয়ে গেল। সো এই এসটা দেখেই কিন্তু আমরা আবার বুঝতে পারবো না যে কি কোনো কিছুর পিছনে এস লাগলেই সেটা হয়ে যায় প্লুরাল, এটা কিন্তু বানানগতভাবে এটা এরকমই। সো বানানগত দিক থেকে যেহেতু এরকম, সো এটা সিঙ্গুলার। এরকম আরও কিছু আছে, যেমন নিউজ, নিউজ, কারণ এস যদি কেটে দেন দেখেন উচ্চারণের একদম পুরো আলাদা হয়ে যায়, উচ্চারণটাই কি পুরো আলাদা হয়ে যায়, মানে পুরো মিনিংটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো নিউজ এটা বানানগত দিক থেকেই এরকম, সো এটাও কি একটা সিঙ্গুলার নাউন। আচ্ছা, সো এখন মোটামুটি আমরা সিঙ্গুলার প্লুরাল সম্পর্কে একটু জানলাম। এখন কিছু এক্সাম্পল দেখি। সো একটা এক্সাম্পল দেখি, যদি এক্সাম্পল দেখি, আচ্ছা এক্সাম্পলে দিয়ে দিলাম, প্রথমে দিলাম পেন প্রোভাইডস, আর বিতে দিলাম পেন্স, আইডি। আচ্ছা, এই দিলাম। আমি বললাম যে কোনটা ঠিক আইডেন্টিফাই করেন। একটা লিখলাম পেন প্রোভাইডস, আর একটা পেন্স প্রোভাইড, কোনটা ঠিক সেটা আমি আইডেন্টিফাই করতে পারবো।
আমাদের খেয়াল করতে হবে নাউন কোনটা। যদি পেনকে কোশ্চেন করি, হট দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার মিলে যায়। প্রোভাইডকে যদি আমি কোশ্চেন করি তাহলে আমি কিন্তু হট দিয়ে কোশ্চেন করলে কি প্রোভাইড, প্রদান করা, অ্যান্সার মিললো না। ও দিয়ে কোশ্চেন করলাম, অ্যান্সার মিললো না। তাহলে আমরা দেখতেছি কি নাউন কোনটা, পেন। সো এটা কি, পেনটা কি সিঙ্গুলার। আচ্ছা একটু স্পেসে লিখি, বুঝতে সুবিধা হবে। নিচে লিখতেছি পেনটা কি, না সরি পেন কি নাউন। এই নাউনটা কি সিঙ্গুলার না প্লুরাল? পেনের সাথে কি এস আছে না নাই? এস নাই, না থাকলে নাউন, নাউনের সাথে এস নাই, তাহলে সেটা কি সিঙ্গুলার পাইলাম। এরপরে যদি আমি প্রোভাইডে তাকাই, প্রোভাইডটা কি ভার্ব। এই ভার্বের সাথে এস আছে নাকি নাই? হ্যাঁ এস আছে। আর ভার্বের সাথে এস থাকলে সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? আবার একটু দেখা যায় সামনে উপরে, এই যে ভার্বের সাথে এস থাকলে সিঙ্গুলার, সো এটা সিঙ্গুলার আছে। সো এই যে প্রথমে বলছিলাম একটা কথা, সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার বসবে, এইটাই সেই সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার বসলো। পরেরটা দেখি, পরেরটা কি ঠিক আছে? পেন্স, সো এটা কি প্লুরাল, ঠিক আছে। প্রোভাইড আর প্লুরাল, এটাও কি ঠিক আছে। সো এটা আমরা দেখলাম দুটাই ঠিক আছে। সো এবার সি নাম্বারটা একটু খেয়াল করে একটা এক্সাম্পল খেয়াল করি, আমরা দেখতে পারি প্রোভাইড লিখলাম। আচ্ছা প্রোভাইড দিলাম, এটা কি ঠিক আছে? দেখি। সো এখানে নাউন কোনটা? পিপল, ইজিলি বুঝতে পারতেছি। সো এটা নাউন। এখন এই নাউনটা সিঙ্গুলার না প্লুরাল? আপনারা দেখে বলে দেবেন যে পিপল আছে, এস যুক্ত নাই, তাহলে কি সিঙ্গুলার। সিঙ্গুলার লিখলাম। এখন কি হইল? জিনিসটা কি হইল? একটু আগে দেখায় আসলাম, দেখেন পার্সন কিন্তু সিঙ্গুলার, আর এইখানে কিছু পরিবর্তনশীল মানে কিছু এক্সেপশনাল ওয়ার্ড ছিল, সেই এক্সেপশনাল ওয়ার্ড থেকেই আসলো পার্সন কিন্তু সিঙ্গুলার আর পিপল কিন্তু প্লুরাল। সো এখানে পিপল এটা কি প্লুরাল, সো সিঙ্গুলার না, এটা খেয়াল রাখতে হবে যে এস নাই নোট করে তাই সিঙ্গুলার লিখে দিলাম। সো পিপল কিন্তু প্লুরাল। কারণ ভার্বের সাথে এস আছে, যদি ভার্বের সাথে এস থাকে তাহলে সিঙ্গুলার না প্লুরাল? আমরা জানি কি ভার্বের সাথে এস থাকলে সিঙ্গুলার, তাহলে এটা কি সিঙ্গুলার। তাহলে ক্যান্সারটা হইলো, ঠিক হইলো না। তাহলে আমাকে কী করতে হবে? হয় নাউনটাকে সিঙ্গুলার বানাইতে হবে, তাই ভার্বটাকে সিঙ্গুলার বানাইতে হবে। সরি নাউনটাকে, যদি নাউনটা প্লুরাল আছে তাহলে আমার ভার্বটাকে প্লুরাল বানাইতে হবে, অথবা ভার্বটা সিঙ্গুলার আছে নাউনটাকে সিঙ্গুলারে নিয়ে যেতে হবে। সো আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে ভার্বটাকে সিঙ্গুলারে নিয়ে যাবো, প্লুরালে নিয়ে যাবো। খালি এসটা কেটে দিব, এসটা কেটে দিলে আমি এটা প্লুরালে নিয়ে যেতে পারলাম। আবার যদি এটা আগের মতো যদি আমি করি, সিঙ্গুলার থাকলো, এখানে এস থাকলো, এখানে এস আছে, আমি চাচ্ছি কি এই নাউনটাকে সিঙ্গুলারে নিয়ে যেতে, তাহলে আমার ইউজ করতে হবে কি পার্সন, পার্সন প্রোভাইড। ক্লিয়ার? কারণ পার্সনটা সিঙ্গুলার আর প্লুরাল হইলে পিপল হয়। তো আরেকটা এক্সাম্পল দেখি, নিউজ, নিউজ গিভস লিখলাম। দেখেন এটা কি কি হয়, মিলে অ্যান্সার। নিউজ এটা সিঙ্গুলার না প্লুরাল? দেখিয়ে বলে দেবো কি প্লুরাল, আসলে কি প্লুরাল না। নিউজ এটা কিন্তু কি একটাকে দেখা আসলাম বানানগত দিক থেকে এরকম, বানানগত দিক থেকে কিন্তু লাস্টে এস, এই এসটা যদি কেটে দেন পুরো ওয়ার্ডটাই কিন্তু, নিউজের এসটা কেটে দেন পুরো ওয়ার্ডটার মিনিংই চেঞ্জ হয়ে যাবে। তাহলে হইলো হইলো না, এস কিন্তু থাকবে। সেটা বানানগত দিক থেকে এরকম, সে বানানগত দিক থেকে এরকম হওয়ার কারণে নিউজটাকে একটা সিঙ্গুলার। এখন গিভস ভার্বের সাথে কি আছে? এস আছে, এস থাকলে কী হবে? সিঙ্গুলার। তাহলে দেখি দুইটাই ঠিক আছে। আচ্ছা এখন আমরা মোটামুটি সিঙ্গুলার প্লুরাল কীভাবে কী ঠিক করতে হয় সেটা আমরা দেখছি। আর আরেকটা দুইটা এক্সাম্পল দেখি। আচ্ছা একটু আগে দেখছিলাম আর্ট পেন। আচ্ছা দেখেন আর্ট পেন লিখলাম, এখানে কি এটা কি নাউন, রেডটা কি অ্যাডজেক্টিভ, এটাও কি অ্যাডজেক্টিভ। বুঝলাম, সব অ্যাডজেক্টিভই বুঝলাম। এখন তার অ্যাডজেক্টিভের মধ্যে নাই, এবং সিঙ্গুলার প্লুরালে কাজ করতেছি। সো
সো পেন নাউনটা কি সিঙ্গুলার, এখানে এ এ মানে কি একটি, এটা কি সিঙ্গুলার, কিন্তু দুটোই ঠিক আছে, ক্লিয়ার। এরপরে এফ লিখি 5 রেড পেন, অ্যান্সার কি দেখেন ঠিক আছে কিনা। পেন এটা কি সিঙ্গুলার, বুঝলাম। 5 এটা কি সিঙ্গুলার, এটা সিঙ্গুলার না, 5 মানে কি 5, 5টা বোঝাচ্ছে, এটা কি প্লুরাল, এটা হয়ে যাবে কি এস, একটা এস অর পেন্স। সো এইটা যদি প্লুরাল হয় নাউনটাকেও আমার কী করতে হবে, প্লুরাল করতে হবে। এই ক্ষেত্রে যেমন দেখেন পেন একটা সিঙ্গুলার, এ মানে কি আ মানে কি একটিই বোঝায়, মানে একটিই বোঝায়, তাহলে কি এটাও সিঙ্গুলার আর পেনও সিঙ্গুলার। আর নিচেরটার ক্ষেত্রে 5 পেন ছিল, এখানে প্রথমত পেন ছিল, সো পেনটা সিঙ্গুলার কিন্তু 5টা সিঙ্গুলার না, আর সিঙ্গুলার ছিল 5 সিঙ্গুলার না, 5টা প্লুরাল, সো সেই জন্য আমাদের এস যুক্ত করতে হবে। আচ্ছা, সো আমাদের সিঙ্গুলার প্লুরাল মোটামুটি দেখা শেষ। এখন লাস্ট আমরা একটা টপিক দেখব যে আর্টিকেল। আচ্ছা, ক্লাসটা কি বানানো চলে গেল। আচ্ছা, আর্টিকেলটা একটু দেখো। আচ্ছা, সো আমরা মোটামুটি আর্টিকেল, ইংলিশে কিছু রুলস আছে, যে রুলসগুলো আচ্ছা পড়াই করতে বলি। এ এন দা, আচ্ছা সো ই এক্স্যাক্টলি কয়টা বোঝায়, আচ্ছা এটা কিন্তু আচ্ছা একটু বোঝাই, এ মানে কিন্তু এক্স্যাক্টলি যদি আমি মেজার করি তাহলে একটাই বোঝাই। এন কি, এন কয়টা বোঝাই, ঠিক এক্স্যাক্টলি একটাই বোঝাই। এ আর এন সেম, কিন্তু এই এনের মধ্যে, এ এবং এনের মধ্যে অনেক পোল্টি মারে, নিজে নিজেই রুলের মধ্যে পোল্টি মারে, সেটা আমি একটু পরে দেখি। আর দা এটা নিয়ে পরে আলোচনা করা হবে, যেন ক্রস দিয়ে রাখলাম, এটা দরকার আছে, জাস্ট এইটুকু মনে রাখেন। স্পেসিফিক, স্পেসিফিক এই ওয়ার্ডটাই মনে রাখেন, জাস্ট স্পেসিফিক এই ওয়ার্ডটা মনে রাখলেই হবে, এটা নিয়ে পরে ক্লাস হবে। আপাতত এটা ক্লোজ। এ এবং এন, এ মানেও একটি, এন মানেও একটি, সো এই এন দ্বারা কিন্তু একটাই বোঝায়, কিন্তু এই দুইটা রুলসের মধ্যে অনেক পোল্টি মারে, অর্থাৎ নিজেই নিজের রুলসের মধ্যে পোল্টি মারে। কীভাবে পোল্টি মারে সেটা একটা এক্সাম্পল দেখি। প্রথমতই আমরা জানি কি, প্রথমতই আমরা যে রুলসটা পড়ি সেটা হলো গিয়ে যে এরকম এরকম দিয়ে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা বসাই দিই কি এখানে এন, তাই তো। সেকেন্ড যে রুলস সেটা এরকম থাকবে, আর কনসোনেন্ট যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা জানি কি, মানে প্রথম ওয়ার্ডটা যদি ভাওয়েল হয় তাহলে এন হয়, আর প্রথম ওয়ার্ডটা যদি কনসোনেন্ট হয় তাহলে কী হয়, এ হয়। ঠিক আছে, মানলাম, এই দুটো রুলস মানলাম। এর পরবর্তীতে দেখেন এই রুলসটাই মানলাম, ঠিক আছে, আমি কত রুলস মানবো। এর পরবর্তীতে যদি রুলসটা খেয়াল করি, এই নিজেদের এই রুলসের মধ্যেই নিজেরাই নিজেদের মধ্যে আর্টিকেল পোল্টি মারে। দেখেন যে আমরা জানি হর্স, হর্স লিখলাম, বললাম যে আর্টিকেল কি, তাহলে অনেকে একটু কনফিউশনে পড়ে যাবেন যে এ নাকি এন। কেন কনফিউশনে পড়বেন, আমি বললাম স্যার আমি কনফিউশন না, একবার ইজিলি বুঝতেছি, এইচ এটা কনসোনেন্ট, তাই এ দিয়ে দিলাম, অ্যান্সার হয়ে গেছে আমার। কিন্তু দেখেন রুলসের মধ্যেই কিন্তু বলা আছে, আচ্ছা বানানটা বানানই সব বলে গেছে। আচ্ছা, রুলসের মধ্যে বলা আছে যে আপনি প্রথমত দেখলেন যে কনসোনেন্ট, এটা দিয়ে দিলাম এ। আবার রুলসের মধ্যে বলা আছে ইজ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে তার আগে এন বসে। মানে কি কী হলো, প্রথমত আমি রুলস পড়লাম যে প্রথমে একটা কনস্ট্যান্ট থাকলে এ বসবে, ঠিক আছে। আবার এই এইচটাই যদি ইউ এর মতো, বা কিছু কিছু রুলস আছে কি আমার মনে নেই অত কিছু, এইচ ইউ এর মতো এইচের মতো যদি উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে এন বসবে। মানে এ এবং এন এই দুটাই নিজেদের মধ্যে কি রুলস আছে, পোল্টি মারা শুরু করছে। আমি কোনটা বসাবো, যেমন যে আমব্রেলার ক্ষেত্রে, আচ্ছা আমব্রেলা ইউএমবি দ্বারা বোঝাচ্ছে, শর্টকাটে তাড়াতাড়ি বোঝাচ্ছি ক্লাসটা শেষ করার জন্য।
আমব্রেলার ক্ষেত্রে আমরা জানি কি অ্যান আমব্রেলা। এরপরে আসেন যদি এইটাই যদি আবার আমি সামনে দিলাম যে ইউনিভার্সিটি, তাহলে আপনি দিয়ে বসে দেবেন কি অ্যান ইউনিভার্সিটি। আসলে অ্যানি না, এই ইউনিভার্সিটি হয়, কারণ নিজেদের মধ্যে রুলসটা পোল্টি মারে। কারণ এই ইউটা যদি আবার ইউ এর মতো উচ্চারণ হয়, এরকম একটা রুলস আছে। সো এটা একটা কি ঝামেলা, খুবই ঝামেলা। এ আর এন, তাহলে এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা কী করবো, আমরা এ এন কোনোটা ইউজ করবো না। যেখানে ঝামেলা হবে এ এন বাদ। কেন বাদ দিচ্ছে, কারণ আইলস কোনো সময় আপনাকে আইডেন্টিফাই করতে পারবে না যে বাউল বের করো, এর সামনে এ বসবে কি এন বসবে, এটা কি কোনো সময় বলবে না। আমি যদি এর পরিবর্তে এনের পরিবর্তে যদি আমি এখানে, আচ্ছা এই মানে কি একটি, এন মানেও কি একটি, সব মানেই কি একটি। আমি যদি ওয়ান লিখি কোনো সমস্যা আছে, ওয়ান ইউনিভার্সিটি মানে কি একটি ইউনিভার্সিটি, সমস্যা আছে, কোনো সমস্যা নেই। আমি এখন সিঙ্গেল ইউনিভার্সিটি মানে কি, সিঙ্গেল মানে কি একটি ইউনিভার্সিটি। সো এই যে এ এন, এই দুইটা রুলস নিজেদের মধ্যে যদি এত পোল্টি মারে, তাহলে আমাদের কি পোল্টি বাসে খেলা লাগবে। সো সেই ক্ষেত্রে আমরা এ এন এই এদের পোল্টিবাজির জন্য আমরা এদের পরিবর্তে ইউজ করবো যেন, আচ্ছা ওয়ান ইউজ করব অথবা সিঙ্গেল ইউজ করব। হ্যাঁ, এমন কিছু কিছু জায়গায় যেখানে যে দেখতেছেন যে আপনি ইউজ করলে কোনো সমস্যা নাই, অ্যান ইউজ করলে পারেন। এই অ্যান যেখানে কোনো কনফিউশন নাই, যেমন এই যে এটাকে দেখলাম আমব্রেলার ক্ষেত্রে ইউএমপি দিয়ে হচ্ছে আমব্রেলা, এখানে আপনি ইজিলি বুঝতেছেন যে অ্যান আমব্রেলা বসবে। এটা কি করতে করতে মুখস্থ হয়ে গেছে, সে এখানে ওয়ান বসানোর দরকার নেই, এখানে অ্যানই বসাই দেন। এটা যেখানে দেখবেন যে একটু পোল্টিবাজি বুঝতে অসুবিধা হচ্ছে, সেখানে এই দুটো চেঞ্জ করে আর সিঙ্গেল ইউজ করে দেন, কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই, কীভাবে সমস্যা নাই, এটা আইলসের রিডিংয়ের যে প্যাসেজ আছে সেই প্যাসেজের মধ্যেই এখানে অনেকবার বলা আছে। কীভাবে বলা আছে যদি আমরা খেয়াল করি, একটা প্যাসেজ আমার এখানে ওপেন করা আছে। সো এটা হলো কি ক্যামব্রিজের 15 নম্বর বই, ক্যামব্রিজ 15-এর রিডিং প্যাসেজ 1। সো রিডিং প্যাসেজ 1-এর এই যে, হ্যাঁ এই যে এই লাইনটা দিয়ে খেয়াল করেন, আমি একটু দেখাই, এই যে এই লাইনটা দিয়ে খেয়াল করেন, এই যে ওয়ান প্লেস লেখা আছে, দেখেন এই যে ওয়ান প্লেস যে কথাটা লেখা আছে, ওয়ান মানে কি একটি, এইখানে আ প্লেস লিখতে পারতো, কোনো সমস্যা ছিল না। বাট এখানে কনফিউশন হিসেবে, কনফিউশন দূর করার ক্ষেত্রে এখানে আপনি ওয়ান দেন, কোনো সমস্যা নাই। আ প্লেস বলতে একটি জায়গা, ওয়ান প্লেস মানেও কি একটি জায়গা। সো এই যে ছোটোখাটো যেই কনফিউশনগুলো আছে, যে কনফিউশনগুলো দূর করার জন্য, যেমন এখানে দেখেন কিন্তু এখানে কিন্তু এই স্মল লিখছে, কারণ মোটামুটি আমরা স্মলের আগে স্মল যেহেতু একটা কি কনসোনেন্ট, এটা এস এর সাথে কোনো পোল্টিবাজি রুল নাই, শুধুমাত্র পোল্টিবাজি রুল আছে এইচের সাথে, ইউ এর সাথে আর ই এর সাথে, এই তিনটের সাথে কিন্তু পোল্টিবাজি রুলস আছে, মানে এ আর এন আর পোল্টিবাজি রুলস আছে, আর বাকি কোনো কনসোনেন্টের সাথে ভালোর সাথে কিন্তু পোল্টিবাজি রুল নাই। সো এটা মোটামুটি আমরা সবাই জানি। সো এই যে এখানে কিন্তু এ ইউজ করছে, এটা কোনো রুলসের মধ্যে, পোল্টিবাজি রুলসের মধ্যে পড়ে না, সো এখানে ওরা এ ইউজ করছে, কোনো সমস্যা নাই। কিন্তু এইখানে দেখেন আ প্লেস বা ওয়ান প্লেস যে কোনো কিছু ইউজ করতে পারতো, সো ওরা ইউজ করছে ওয়ান প্লেস। সো এইভাবে আমরা কিন্তু একটু ট্রিক্যালি আর্টিকেল এ এবং এন এর পরিবর্তে আমরা ইউজ করতে পারি কি, লিখলাম এই যে এ আর এন এর পরিবর্তে আমরা ইউজ করতে পারি ওয়ান অ্যান্ড সিঙ্গেল ওয়ার্ড, এই দুটা আমি ইউজ করতে পারি। আচ্ছা, এখন আমাদের লাস্ট, আচ্ছা দা রুলসটা আছে, আচ্ছা ক্লাসটা দাটা শেষ করে দেখবো। আচ্ছা দা, এ এন শেষ, এবং দাটা একটু সময় নেবে। ওকে, দায়ের ক্ষেত্রে অনেক রুলস আছে। সো প্রথম রুলস, যদি দা কোথায় বসে, আমরা রুলস যদি বইয়ের রুলস খুলি তাহলে দা দেখি যে আমরা প্রথমে বলে যে জাতি বোঝাতে দা বসে, পাহাড় পর্বত বোঝাতে দা বসে, ধর্মগ্রন্থ বোঝাতে দা বসে, নির্দিষ্ট করে বোঝাতে দা বসে, এরকম অনেকগুলো রুলস পড়ছে। এত রুলস মনে রাখার কোনো দরকার নেই, রুলস মনে রাখবো একটা, সেটা লাগে একটা রুলস মনে রাখবো। এত বইয়ের কোনো রুলস আমাদের দরকার নেই। ইউনিক কোনো কিছু বোঝাইলেই, যদি ইউনিক কোনো কিছু বোঝাই তাহলে তার সামনে দা বসবে, আর কোনো কিছু দরকার নেই। যদি ইউনিক কোনো কিছু বোঝাই তাহলে তার সামনে দা বসবে। কীভাবে, যদি আমি এক্সাম্পল বলি, দেখেন আমি বলি ড্যাশ আর্থ
আর্থ বললাম। এই পৃথিবী কয়টা? একটাই তো। একটা হলে কি সেটা কি একদমই কি ইউনিক। ইউনিক হলে সামনে কি বসবে? দা। ক্লিয়ার? আচ্ছা, আবার আরও এক্সাম্পল দেখি, দেখাই, অনেকগুলো এক্সাম্পল দেখাবো বোঝানোর সুবিধার্থে। ওই যে আমরা পড়ছিলাম জাতি বোঝাতে কি দা বোঝাই। আমি যদি বলি বেঙ্গলি, সো বেঙ্গলি জাতি কয়টায় আছে? একটাই কিন্তু আছে, তাহলে এর সামনে দা বসাই দিলাম। তাই রুলসে যে আমি আবার মুখস্থ করবো, আচ্ছা রুলস পরে বুঝি, রুলস পরে ধরে ধরে আপনার বোঝাই দিবে না, রুলস পড়া লাগবে না। জাস্ট ইউনিক মনে রাখবেন যে ইউনিক যদি বোঝাই তাহলে সেক্ষেত্রে দা বসবে। বেঙ্গলি জাতি কি একটাই আছে, এই পৃথিবীতে জাতি বেঙ্গলি একটাই আছে, তো সামনে কি দা। অ্যারাবিয়ানস জাতি কয়টা আছে? একটাই আছে, তাহলে অ্যারাবিয়ানস জাতির সামনে কি বসবে? দা। শুধুমাত্র খেয়াল রাখতে হবে ইউনিক বোঝালেই দা, আর বাকি সবের ক্ষেত্রে এ আর এন। এ আর এন এর, এ এবং এন এর যদি কনফিউশন বাদে তাহলে আমরা ইউজ করব ওয়ান অথবা সিঙ্গেল ইউজ করব, আর বাকি সব কিছু ইউনিক বোঝাইতে দা ইউজ করব। আরও এক্সাম্পল দেখাই, এখানে এক্সাম্পল বেশি। এই যে আমরা পড়ছিলাম না যে জাতি, পাহাড় পর্বত, একটা পাহাড় পর্বত নেই, এভারেস্ট নেই, এর ভিতরে এভারেস্ট বোঝাচ্ছি, এত বড় লেখার সময় নেই, তাদের ক্লাসটা শেষ করতে হবে। যে এভারেস্ট, মাউন্টেন এভারেস্ট কয়টা আছে পৃথিবীতে? একটাই তো, হাজার হাজার তো নাই, তাহলে একটাই আছে, তো সেটা কি একটা ইউনিক, সামনে বসবে কি দা। ক্লিয়ার? এরপরে আরও কী ছিল? ধর্মগ্রন্থ ছিল, তাহলে হলি কোরআন। হলি কোরআন, হলি কোরআন পবিত্র যে ধর্মগ্রন্থের সামনে হলি কোরআন কয়টা আছে? একটাই আছে পৃথিবীতে, দা, ইউনিক আছে, সো দা। এরপরে আরও কী আছে? এই যে পাহাড় পর্বত, নদী নালা, কোন? পদ্মা, 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 মেঘনা, যমুনা, এরকম অনেকগুলো নদী আছে, তাই তো, কিন্তু পদ্মা আছে কয়টা? একটাই আছে, সো সামনে বসবে কি দা। ক্লিয়ার? সো এতগুলো রুলস তো মনে রাখার দরকার নেই, এখন দেখেন রুলসের সাথে আপনার মিলাই দিই। এই যে জাতি, ধর্মগ্রন্থ, পাহাড় পর্বত, নদী নালা, এতগুলোর সামনে কি দা বসে। এত রুলস মনে রাখবে, পাহাড়ের সামনে বসবে দা, নির্দিষ্ট করে বোঝালে, ধর্মগ্রন্থের সামনে বসবে দা, জাতি বোঝালে বসবে দা। এত রুলস মনে রাখার দরকার, জাস্ট মনে রাখবেন একটাই ওয়ার্ড, যদি ইউনিক কোনো কিছু বোঝায় তাহলে কি বসবে? দা বসবে, এই একটাই রুলস। আর আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, একটু খেয়াল রাখার দরকার নেই, ওই একই। দেখেন যদি বলি মৌন আর সান, মৌন আছে কয়টা? একটাই। সান আছে কয়টা? একটা, তাহলে দা, এই সামনে কি বসবে? দা বসবে। আচ্ছা, এরপরে লাস্ট একটা এক্সাম্পল বোঝাই, এবং এটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল। কি এক্সাম্পল? দেখেন, অনেক সময় আমরা ফর্ম ফিল আপ পূরণ করি, সো ফর্ম ফিল আপ পূরণ করার ক্ষেত্রে এরকম থাকে, ডিস্ট্রিক্ট লেখা থাকে, ডিস্ট্রিক্ট, এরপরে আছে আপনার থানা, এরপরে আছে পোস্ট অফিস, এরপরে আছে উপজেলা, এরকম থাকে না অনেকে আমরা ফর্ম ফিল আপ করার সময়। তো এই ফর্ম ফিল আপ করার সময় যখন আমরা লিখি অনেকের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে একটু খেয়াল করবেন যে আচ্ছা, যেমন ডিস্ট্রিক্ট, আচ্ছা একটা ডিস্ট্রিক্ট আমি অ্যাজিউম করলাম যে খুলনা, আচ্ছা থানা একদম পুরোপুরি মিলে যাচ্ছে, আবার কী লিখলাম? খুলনা। পোস্ট অফিস খুলনা, উপজেলা খুলনা, মানে কি থানা, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, উপজেলা সবগুলো খুলনা হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে যখন আমরা ফিল আপ করি তখন আমরা এখানে কী লিখি? তখন আমরা কি বারবার খুলনা লিখি? না, এই থানার পরিবর্তে আমরা কী লিখি? ওই, এই যে বাংলায় লেখে ওই, মানে ও আই লেখে ওই, ওই। পোস্ট অফিসের ক্ষেত্রেও কী লেখে? ওই। উপজেলার ক্ষেত্রেও লেখে কি? ওই। এই ওইগুলো দ্বারা কারা বোঝাচ্ছে? এই খুলনাকেই বোঝাচ্ছে, এই খুলনাকেই তো বোঝাচ্ছে। সো এইখানে এই জিনিসটা কেন লিখলাম? সো মনে রাখতে হবে, প্রথমবার যে জিনিসটা বোঝাবে সেই সময় তো বোঝালো, কিন্তু পরবর্তীবার যতবার
বলবে এই কথাগুলো তাদের সামনে একটা করে দা বসবে, একটা করে দা বসবে। আমি এক্সাম্পল দেবো, ওটা ভালোভাবে ক্লিয়ার হবে। প্রথমবার যদি একবার বোঝাই, পরবর্তীতে প্রথমবার যখন বোঝাবে তখন তার সামনে যদি দা না বসে, তাহলে পরবর্তীতে যতবার বোঝাবে ততবার তার সামনে দা বসবে। এটা খেয়াল রাখতে হবে। সো একটা এক্সাম্পল যদি নিচেই দিই, দেখেন একটা সেন্টেন্স আছে, এ গুড বয়, এরকম ডট ডট এরকম দিয়ে ডট ডট বয় এরকম ডট ডট দিয়ে একটা সেন্টেন্স পূরণ করা আছে, ঠিক আছে। এখন এই সেন্টেন্সটা এখানে শেষ হলো, হওয়ার পরে তো আমি একটা স্পেস দিলাম। এখন এই সেন্টেন্সটা শেষ হওয়ার পরবর্তী সেন্টেন্সে যখন আমি বলবো এই বয়টাকে নিয়ে কথা বলবো, ঠিক আছে, তখন আমি ইউজ করবো দা, বয়। এই যে যেই দাটা ইউজ করতেছি, এই দাটা কিন্তু ইন্ডিকেট করতেছে এ গুডরে, কারণ আমি বারবার কিন্তু এই গুড বলবো না। এই বয়কে নিয়ে এখন যতবার বলবো তখন দা বয়, দা বয়, দা বয়। এই সেন্টেন্স শেষ করলাম, আবার দা বয়, দা বয়। কারণ কি, এই একই জিনিস তো গুড বয় নিয়ে আমি কথা বলতেছি, এই যে খুলনা সববার সেমবার কিন্তু মিলে যাচ্ছে। সো মিলার কারণে আমি বললাম যে প্রথমবার যদি দা না বসে, পরবর্তীবার আমি কিন্তু ওই জিনিসটাকে বোঝাতে দা ইউজ করব। সো আমি এই গুডটাকে বোঝাতে তখন কি ইউজ করব, দা বয়। এই দা বয়টা তখন ইন্ডিকেট করবে কি, এই গুডকে ইন্ডিকেট করবে। আমি আবার পরের সেন্টেন্স আমি আবার লিখলাম দা বয়, তখন কি দা বয়টার একটা সেন্টেন্স যখন লিখতেছি তখন এই দা দ্বারা বোঝানো হচ্ছে কাকে, এই যে এই বয়টাকে, এই এ গুড একদম ভালো, এই বয়টাকে কি মূলত দা দ্বারা ইন্ডিকেট করতেছি। এটা মূলত কি দায়ের ব্যবহার, দুইটা ব্যবহার যেটা দেখলাম, একটা ইউনিক বোঝাইতে ব্যবহার করা হবে, আর একটা জিনিস কি, একবার একটা ওয়ার্ড লেখার পর ওই ওয়ার্ডটা রিপিটেড যতবার লিখবো ততবার তার সামনে কি বসবে, দা বসবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, কোনো কারণে আমি এখানে দা লিখলাম না, আমি জাস্ট বয় দিয়ে শুরু করলাম, তাহলে কি হলো, যদি বয় লিখি তাহলে সমস্যাটা হলো কি, এই যে যেই বয়টা বোঝাচ্ছে এই বয়টা কিন্তু আর এই ওয়ার্ড এই বয়টাকে বোঝাবে না। এই দায় দ্বারা আপনি বোঝাতে চাচ্ছেন, এই দায় দ্বারা বোঝাচ্ছি আমি এই এ গুড বয়কে, কিন্তু এখন দা নাই, তাহলে কি এই লাইনটা সিটকে চলে গেছে, তখন কি এইখান থেকে নতুন একটা লাইন তৈরি হয়েছে। এইখান থেকে যেই বয়ের কথা বলবে এই বয়ের সাথে সামনের বয়টা মিল বা ম্যাচ হবে না, কিন্তু আমি যখন দা লিখে দেবো ওই সেম ওই আগের বয়টাকে বোঝাবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে। সো এটা আমি আরেকবার রিপিট করতেছি যে একবারে যেহেতু গুড বয় লেখা আছে, এই বয়টাকে নিয়ে যদি আমি আবার বারবার যতবার লিখবো ততবারই আমি কি ইউজ করবো, দা ইউজ করবো। স্পেসিফিকভাবে বোঝাচ্ছি, এই বয়টাকে বোঝাচ্ছি। যখনই দা লিখবো না, শুধু বয় লিখলাম, তাহলে আমি ওই লাইন থেকে শিখে গেলাম, মানে এখন আমি আর ওই বয়টাকে বোঝাচ্ছি না। সো এই পর্যন্তই আজকের ক্লাসটা। সো আজকের ক্লাসে আমি যদি জাস্ট সামারাইজ করি কী দেখানো হয়েছে। সো প্রথমে দেখানো হয়েছে ইন্টারজেকশন, তারপরে কনজাংশন, এর পরবর্তীতে নাউন নিয়ে আলোচনা করা হয়েছে, এরপরে প্রোনাউন নিয়ে, এরপরে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করা হয়েছে, এবং নাউনের সিঙ্গুলার প্লুরাল নিয়ে, ভার্বের সিঙ্গুলার প্লুরাল নিয়ে আলোচনা করা হয়েছে। সো এক্সাম্পল দেখানো হয়েছে। এর পরবর্তীতে আর্টিকেল এ অ্যান্ড দির ব্যবহার ইউজ করা হয়েছে, আর কিছু এক্সাম্পল দেখানো হয়েছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ।